শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, বুদ্ধির ক্যানভাসে আঁকা এক নিখুঁত খেলার নাম ব্রিজ, এবং এটি শুধুমাত্রই কেবল একটি খেলা নয়, এই খেলাটিতে রয়েছে ধৈর্য, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং কৌশলের এক অপূর্ব শিল্প। এবং এই শিল্পটি যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ধরে আমরা গৌরবান্বিত হই, তখন আসলে সেটি আমাদের জন্য এক অনন্য উজ্জ্বলতম দিন হয়ে ওঠে। এবং এই খেলাটিকে কেন্দ্র করেই আমাদের দেশ থেকে গত ৩ বছর ধরে সফলতা বয়ে আনছে আমাদের এই ব্রিজ খেলার যোদ্ধারা। এবং আজকে তারকা কথনের সেটে উপস্থিত আছেন তারা। আমাদের সাথে আছেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি নাইমুল হাসান, এবং আমাদের সাথে আছেন ব্রিজ ওয়ার্ল্ড কাপ 2025-এর ন্যাশনাল প্লেয়ার, যিনি বাংলাদেশ থেকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন বিশ্বমঞ্চে, আমাদের সকলের ভীষণ পরিচিত মোহাম্মদ আসিফুর রহমান চৌধুরী। স্বাগত আপনাদেরকে। শুরুতেই যেমনটি বলছিলাম, ব্রিজ একটি বুদ্ধিদীপ্ত খেলা, বুদ্ধির খেলা, এবং এটির সাথে সাথে ধৈর্যেরও অনেক ব্যাপার থাকে। এবং আমরা যে সুখবরটি, সেটি হচ্ছে বাংলাদেশ বিশ্বমঞ্চে প্রত্যেকটি দেশের সাথে পার্টিসিপেট করছে, এবং আমরা সকলেই আশাবাদী যে বাংলাদেশ জয় ছিনিয়ে আনবে আমাদের যে আগের এক্সপিরিয়েন্স আছে সেই জায়গাগুলি থেকে। আমরা শুরুতেই একটু যেতে চাই আসিফুর রহমান চৌধুরী আপনার কাছেই, এই যে কোয়ালিফিকেশন প্রসিডিউরটা, এবং এখানে আপনি কোয়ালিফাইড হয়েছেন এবং যাচ্ছেন, এই ইভেন্টটা সম্পর্কে একটু শুনি। বাংলাদেশ ব্রিজ ফেডারেশন যখন এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের জন্য একটা বাছাই পর্ব হয়, সেটা হচ্ছে ব্রিজ ফেডারেশন ফর এশিয়া অ্যান্ড মিডল ইস্ট। এই বাছাই পর্বে পার্টিসিপেশনের জন্য বাংলাদেশে একটা সিলেকশন প্রসিডিউর আছে, সেটা টিম ওয়াইজ হয়। তো আমরা আমাদের টিম বাংলাদেশে চ্যাম্পিয়ন হয় এবং আমাদের টিমটা সিলেক্টেড হয়, 6 জনের একটা টিম। এই টিমটা গত এপ্রিলে এই আপনার দুবাইতে অনুষ্ঠিত এই বিএফএমইতে পার্টিসিপেট করে, এবং আমরা রানার আপ হয়ে 2025-এর আপনার অগাস্টে ডেনমার্কে যে ওয়ার্ল্ড কাপ হবে সেখানে আমরা সিলেক্টেড হই। তো এই জোন থেকে 2টা টিম সিলেক্টেড হয়, 8টা টিম পার্টিসিপেট করে। তো আমরা প্রথম রাউন্ড থেকেই, এবার আপনি জানেন এটা আমাদের 3য়-বার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করা, মানে ওপেন টিম। তো আমরা 2017-তে প্রথম কোয়ালিফাই করি, রানার আপ হয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়। 2019-এ আমরা চ্যাম্পিয়ন হই, ইন্ডিয়া রানার আপ হয়, আমরা আবার কোয়ালিফাই করি। 2021-এ আমরা ব্যর্থ হই, 23-এ ব্যর্থ হই, কিন্তু আবার 25-এ এসে আমরা পুনরায় কোয়ালিফাই করছি ওয়ার্ল্ড কাপের জন্য। আমাদের জানা মতে ক্রিকেটের পরে ব্রিজই একমাত্র ইভেন্ট যেটা এতবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলো বাংলাদেশের যে কোনো খেলাধুলার মধ্যে আর কি। তো এবার টুর্নামেন্টটাতে আমরা প্রথম থেকেই বেশ ভালো খেলতে থাকি। শুধু ভালো খেলছি বলা ঠিক না, ইন্ডিয়া যেহেতু এই এলাকার এই জোনের সবচেয়ে ডমিনেটিং টিম, ইন্ডিয়ার সাথে আমাদের রেজাল্ট প্রায় নক টু নক ছিল টিল দ্য ফার্স্ট রাউন্ড শেষে। তো ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়, আমরা রানার আপ হই, জর্ডান থার্ড হয়, ফোর্থ হয় হচ্ছে আপনার ইউএই। তো যেহেতু চ্যাম্পিয়ন টিমের সুযোগ থাকে, সে রানার আপ বাদে যে কোনো টিমকে সিলেক্ট করতে পারবে, তারা ইউএইকে সিলেক্ট করে তারা ইউএইর সাথে সেমিফাইনালে খেলে, আমরা জর্ডানের সাথে সেমিফাইনাল খেলি। তো আমরা জর্ডানকে টোটাল 6টা ম্যাচ হয় সেমিফাইনালে। প্রথম 2 ম্যাচে খুব বড় উইন পাওয়াতে, আমরা 4টি ম্যাচে জিতি, সেকেন্ড ম্যাচে আমরা অনেক বড় উইন পাওয়াতে চতুর্থ ম্যাচ শেষে জর্ডান ম্যাচ কনসিড করে দেয়, তারা 5th আর 6th ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। তো আমরা ওদের সাথে জেতার সাথে সাথেই আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে যাই। ফাইনাল একটা খেলা খেলতে হয়, তাই খেলা। সো এভাবে আমরা এই ওয়ার্ল্ড কাপে আবারও কোয়ালিফাই করি। বাহ, আমরা কোয়ালিফাই হবার গল্পটা শুনলাম, এবং এইখানের পেছনের যে জায়গাগুলি থাকে, বা একটা খেলাকে পেছন থেকে একটি সংগঠন যে সুন্দরভাবে এটার সব প্রসিডিউরগুলো সম্পন্ন করে, সেই গল্পটাও একটু শুনবো নাইমুল হাসান আপনার কাছ থেকে। আপনাদের অ্যাক্টিভিটিসগুলো একটু শুনি। এবং এই যে পরপর বাংলাদেশ কোয়ালিফাইড হচ্ছেন, ব্যর্থতা থাকবে, প্রত্যেকটি সেক্টরে ব্যর্থতা থাকাটাই স্বাভাবিক, এবং তারপরেও যে বিশ্বমঞ্চে বাংলাদেশ লাল সবুজের পতাকা রিপ্রেজেন্ট করছে, কেমন লাগছে বা কি বলবেন? আমাদের ব্রিজ খেলা, যেটা আপনি প্রথমেই বললেন যে বুদ্ধিদীপ্ত খেলা, মননশীলতার খেলা, আপনার নিজেকে উন্নতি করবেন। আমি যেটা আজকাল সবাইকে বলি যে আমাদের ছেলেপেলে আমার পাশেই আছে যারা কোয়ালিফাই করেছে। আমরা আসলে সংগঠন হিসেবে, ফেডারেশনটা তো ছোট, যার ফলে যেই পরিমাণ, ধরেন ফুটবল ক্রিকেটে যেই পরিমাণ আমরা ওদেরকে পিছন থেকে আর্থিক এবং মানসিক সাহায্য করা যায়, তো সেই ক্ষেত্রে আমরা অনেক যোজন পিছিয়ে আছি। বাট একটা জিনিস বলতে পারি যে
সবসময় আমরা ওদের সাথে আছি, মানে ওদের যে কোনো অ্যাক্টিভিটিতে আমরা সবসময় সাহায্যের চেষ্টা করি যে তোমরা একটু এগিয়ে যাও। এই দলগুলো যেটা বললো যে তৃতীয়বারের মতো আমরা ওয়ার্ল্ড কাপে যাচ্ছি, আসলে আমাদের জন্য তো ড্রিম, মানে একটা ওয়ার্ল্ড কাপের খেলা মানে আপনি একটা সর্বোচ্চ মঞ্চে খেলছেন একদম, এবং সর্বোচ্চ মঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা। ধরেন আমি যে প্লেয়ার হিসেবে যখন গেছি তখন একরকম, এখন সংগঠন হিসেবে ওরা যখন যাচ্ছে তখন আমার চোখটা অন্যরকম। এই পাওয়াগুলো তো আসলে অন্যরকম ভাবে আমাদের পেতে হয়। যেটা আপনি বলছেন, আমরা এখনো ধরেন এই বুদ্ধিভিত্তিক খেলাটা যে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা আছে পুরো দেশে, সেটাই আমরা অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। এখন আমরা যেটা চেষ্টা করছি, এই এখন যেহেতু একটা তারুণ্যের অন্যরকম উদ্ভব ঘটেছে আমাদের দেশে, বলবো সেই দৃষ্টিকোণ থেকে যে এই ব্রিজটা কিভাবে খেলো, কেন আমরা খেলি, এই খেললে কি বেনিফিট পাওয়া যায়, সেগুলি নিয়ে আমরা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কথা বলার চেষ্টা করছি। এবং আমি হোপফুল এই যে আমরা ওরাদের যে অর্জনটা হলো, সেই অর্জন আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে যে কারোর সাথে কথা বলার জন্য। তখন ওরা বুঝবে, ও আচ্ছা তুমি ব্রিজ, ও আচ্ছা ওরা তো কোয়ালিফাই করেছে, হ্যাঁ কী হয়েছে। মানে ধরেন আমাদের যখন প্রথম আমরা এসেছি, একটা ওয়ার্ল্ড কাপে কোনো টিম যায় বা ব্রিজ খেলতে দেশের বাইরে যাওয়া যায়, এই জিনিসগুলোই আমরা দেখেই আশ্চর্য হয়েছি। তখন কিন্তু আমরা খেলা শুরু করেছি। সো এখন ওরা তরুণরা বুঝতে পারবে যে এটা রীতিমতো খেলা সম্ভব এবং দেশকে রিপ্রেজেন্ট করা সম্ভব, বিশ্ব এরিনায়। একদমই তাই। এবং আপনি বলছেন এই যে ব্রিজ খেলার নিয়ে এই যে ছড়িয়ে দেওয়ার ব্যাপারটি রয়েছে এবং অনেকের মধ্যে আসলে এটা নিয়ে অনেক মিসকনসেপশনস রয়েছে। এবং সর্বোপরি প্রিয় দর্শক, আমরা ব্রিজ খেলা এবং বাংলাদেশের জয়যাত্রা নিয়ে একটি ভিডিও এই পর্যায়ে দেখে আসি। পৃথিবীতে ইনশাআল্লাহ বিশ্বকাপে তাদের দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে তারা দেশের জন্য আরো সম্মান এবং গৌরব বয়ে আনবেন, এই শুভকামনা ও দোয়া রইল। সফলতা, সম্মান, গৌরব আশা করি সবকিছুই যেন আপনারা বয়ে আনতে পারেন বাংলাদেশের জন্য, আমাদের জন্য। এবং আমরা ভিডিওটি দেখতে দেখতে ভাবছিলাম এই যে বাছাই পর্বে এতগুলো দেশের সাথে আপনারা কম্পিট করেছেন এবং সেখানে নিজেদের যেই সাফল্য সেটি ধরে রেখেছেন এবং ফাইনালি আপনারা যাচ্ছেন কম্পিটিশনে ওয়ার্ল্ড ওয়াইড। তো এখানে আসলে বাছাই পর্বের গল্পে যখন আমরা দেখছিলাম তখন আপনার সাথে আরো দুজন ছিলেন বা একটা টিম আছে আপনাদের, একটু এই গল্পটা শুনি। আমাদের অ্যাকচুয়ালি 6 জনের টিম আপনারা দেখলেন। তো ইন্টারেস্টিং হচ্ছে আমাদের এই 6 জনের টিমের মধ্যে আমরা 5 জন হচ্ছি ঢাকা ইউনিভার্সিটি শহীদুল্লাহ হলের স্টুডেন্ট। তো আমি যখন ব্রিজ খেলা শুরু করি 2004 সালে, তখন আমাদের অ্যাসপায়ারেশন ছিল তপু ভাইরা আরও যারা অনেক সিনিয়র প্লেয়ার সিনিয়র টিমের আছে, তাদের মাধ্যমে আমরা খেলা শুরু করি। তো যখন আমরা শুরু করি তখনই আমাদের উদ্দেশ্য কী ছিল, ব্রিজ খেলা একটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে কোয়ালিটি টাইম পাস করার সুযোগ করে দিবে। তো ধরেন একটা খুবই ভালো মানের বই পড়ার চেয়ে দীর্ঘ সময় ব্রিজ খেলা কোনো অংশেই কম আনন্দদায়ক নয় আমাদের কাছে, যারা ব্রিজ খেলাটা বোঝে বা খেলতে পছন্দ করে। তো এই ধরনের খেলা শুধুমাত্র ধরেন শহীদুল্লাহ হল কেন্দ্রিক কি আছে তা না, ধরেন ঢাকা ইউনিভার্সিটি ছাড়াও বুয়েটেরও 2-3টা ভালো টিম আছে যারা আমাদের সাথে কম্পিট করছে এবং তারা ভবিষ্যতে ভালো খেলবে। এবং আমাদের সিনিয়র টিম যারা, ওনাদের ওই একটা বুয়েটের ভালো টিম ছিল, আইবি এর একটা তপু ভাইদের ভালো টিম ছিল। শুধু বাংলাদেশে যারা ব্রিজ খেলে তারা আসলে যথেষ্ট বাংলাদেশের পার্সপেক্টিভে যোগ্যতা সম্পন্ন। তো এই ব্রিজ খেলাটা যখন আমরা খেলা শুরু করি, আমাদের তখনই প্রথম থেকে আমাদের টার্গেট ছিল আমরা কোনো একদিন হয়তো বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যাব, বিশ্বকাপে কোয়ালিফাই করবো। আপনি যেই সকল টিমের নাম দেখলেন, যে কোনো খেলাতেই কিন্তু ধরেন সেটা ক্রিকেট হোক ফুটবল হোক, এই ধরনের এই টিমগুলোর সাথে কম্পিট করেই কিন্তু আপনাকে পরবর্তী রাউন্ডে যেতে হয়। সেটা ব্রিজ যেমন আমরা তাদের বিট করে আমরা রেগুলার যেতে পারছি। আমি যখন 2013 সালে প্রথম বিএফএমই খেলি, তখন আসলে আমরা এটা ইন্ডিয়াতে একটা টুর্নামেন্ট হয়েছিল, আমরা সেমিফাইনালে হেরে যাই। তো তখন থেকে আমরা মোরলেস এই টিমটাই ছিলাম। আমাদের মধ্যে একটা দৃঢ় সংকল্প ছিল যে আমরা চেষ্টা করব বাংলাদেশকে বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য। এবং আমাদের যেহেতু বাংলাদেশে ব্রিজ তত জনপ্রিয় খেলা না, ফেডারেশনেরও যথেষ্ট ফান্ড থাকে না আমাদের কোচিংয়ের ব্যবস্থা করবে বা আমাদের ওয়েল ইকুইপড করবে, কিন্তু সেটা আমাদের যেহেতু ব্যক্তিগত, বিশেষ করে আমার টিমমেট যারা আছেন, আমার পার্টনার সোহাগ ভাই, জিয়া ভাই, ওনারা খুবই সচেতন এই ব্যাপারে। তো ওয়ার্ল্ড ব্রিজে লেটেস্ট কি হচ্ছে এই জিনিসগুলো ওনারা আসলে স্টাডি করে আমাদের টিমের সবাইকে ওনারা বলেছে আমরা এই জিনিসগুলো করতে চাই, এইভাবে খেলতে চাই। তো এটা আমরা আস্তে আস্তে অ্যাডপ্ট করা শুরু করি। ইট টুক টাইম। সো আফটার 4 ইয়ার্স আমরা 2017-তে প্রথম কোয়ালিফাই করতে সক্ষম হই। কিন্তু 2017-তে কোয়ালিফাই করতে সক্ষম হলেও আমাদের কোয়ালিটি অফ ব্রিজ অন দ্যাট টাইম
এখন যে কোয়ালিটি অফ ব্রিজ আছে তার তুলনায় খুবই আমি বলবো অনেক ইনফিরিয়র ছিল। তো আমরা অনেক ইমপ্রুভ করতে সক্ষম হয়েছি। বেসিক্যালি আমরা 2019-এর ওয়ার্ল্ড কাপ খেলে আসার পরে 2020-21 সাল থেকে যখন আমরা দেখি ব্রিজটা এশিয়ান গেমসে ব্রিজ অন্তর্ভুক্ত হয়েছে, আমাদের পুরো ব্রিজ ফোরামের মধ্যে একটা টার্গেট হচ্ছে আমরা এশিয়ান গেমসে ভালো করার চেষ্টা করব। তো গত এশিয়ান গেমসে আমাদের মোরলেস এই টিমটাই পার্টিসিপেট করে, যদিও আসলে সরকারের এই ব্যাপারে খুব একটা ফোকাস নাই মানে আমাদের যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছিল না। তো আমরা চেষ্টা করছি ব্রিজ ফেডারেশনের মাধ্যমে এটা ইনশিওর করার জন্য। তো আমরা যেহেতু দীর্ঘদিন ধরে ব্রিজ খেলছি, ব্রিজ ওয়ার্ল্ড সম্বন্ধে আমাদের একটা ধারণা আছে, তো আমরা মনে করি যদি আমরা সরকার ব্রিজটাকে সিরিয়াসলি নেয় আরও মানে আমাদের ধরেন আমাদের তো আসলে আমরা সবাই প্রফেশনালি ভালোই আছি বাংলাদেশের পার্সপেক্টিভে, আমাদের আসলে খুব একটা টাকা পয়সার ব্যাপার দরকার নেই, শুধুমাত্র আমাদের যাওয়া আসা থাকা এগুলি স্মুথ করে দিবে। এবং টুর্নামেন্টের আগে যেটা হতো আগে, সেটা ধরেন আমি একটা টুর্নামেন্ট খেলতে যাব, আমি প্লেয়ার, আমাকেই সব অ্যারেঞ্জ করতে হচ্ছে, অনেক ধরনের পারমিশনের ব্যাপার থাকে, আমাদের টিমে 4 জন সরকারি প্লেয়ার আছে, পৃষ্ঠপোষকতার ব্যাপার চলে আসছে এখানে। আমরা একটু জেনারেল সেক্রেটারি নাইমুল হাসান আপনার কাছে জানতে চাচ্ছি যে ব্রিজ ফেডারেশন কাজ করে যাচ্ছে প্লেয়ারদের জন্য, অবশ্যই এখানে যে তিনি বললেন যে রাষ্ট্রীয় বা সরকারি একটা পৃষ্ঠপোষকতার অভাব, এটার কারণটা আসলে কি বা কি আসলে উন্নীত করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? কারণ তো আসলে প্রথমত কারণ হচ্ছে যে আমাদের এই খেলাটা যেহেতু ওই যে আপনি বললেন তাসে নাশ, মানে একটা ট্যাবু তো আছে যে তাস খেললে কি হবে, এটা যে একটা স্পোর্টস, এটাকে যে মাইন্ড গেম, এটা যে খেলা যায়, এটাকে দিয়ে যে দেশের জন্য মানে ওই যে যেটা ওরা বলেছিল এশিয়ান গেমস, আমাদের আসলে প্রধানত টার্গেট হচ্ছে এশিয়ান গেমস। এশিয়ান গেমসে আমরা মনে করি বেশ কয়েকটা সেক্টরেই আমাদের, এবং আপনি জেনে খুশি হবেন আমাদের কিন্তু গোল্ড মেডেলও পেয়েছে সিনিয়র লেভেলে এশিয়ান গেমস, এশিয়া কাপে। সো এই যে আমরা এশিয়ান গেমসে খুব সহজেই ওদের মতো ছেলেরা যখন আমরা পেয়েছি, আমি মনে করি খুব সহজেই আমাদের জন্য পদক আনা সম্ভব। কিন্তু দুঃখজনক দেখেন ব্যাপারটা যে একটা ব্রিজ টিমে 6 জন প্লেয়ার লাগে, সেটা বোঝাতেই পারিনি আমরা অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। মানে ওরা আমাদেরকে কোনোদিন ডাকেও নি, আমরা যখনই বলছি ওরা বুঝতেই পারছে না, ওরা বলছে 4 জন প্লেয়ার তোমরা খেলো, আমাদের 4 জনের জায়গায় ওদেরকে 5 জনকে যেতে দিয়েছে। মানে আমি না কল্পনাই করতে পারি না যে একটা দেশের হয়ে আমরা যাব, মিনিমাম যে আমাদের রিকোয়ারমেন্ট সেটাই আমাদের ফুলফিল করতে পারছি না। আমাদের কি দরকার? আমরা দেখেন বাইরে সব প্রফেশনাল খেলোয়াড়, ওরা ওটা দিয়ে জীবিকা নির্বাহ করে, আর আমাদের তো তা না। ওরা সব জায়গায় ভালো ভালো চাকরি করছে, ওরা শখের বসে এসছে। কিন্তু শখের বসে আসতে যখন আমরা দেশকে রিপ্রেজেন্ট করি, তখন কিন্তু শখে সীমাবদ্ধ থাকলে এটা হবে না। আমাদের দেশকে যখন আমরা একটা রিপ্রেজেন্ট করছি, আমাদের উগলিয়ে দিতে হবে, আমাদের সব কিছু দিয়ে দিতে হবে। সেই দেওয়ার যে আমাদের পিছনের অঙ্কটা আপনি যেটা বললেন যে আমাদের ব্রিজ ফেডারেশন থেকে আমরা যেমন এবার ওদেরকে কিছু কন্ডিশনিং ক্যাম্পিং করতে যাচ্ছি, আমরা একটা ছেলেকে নিয়োগ করেছি যে ও যেন ওদের কোচিং দেখে। এখন যেটা সুবিধা হয়েছে যে অনলাইনে খেলা হওয়ার ফলে ওদের প্র্যাকটিসটা অনলাইনে অনেক করতে পারে, কিন্তু অনলাইন দিয়ে তো আসলে অরিজিনালি যখন আপনি খেলতে যাবেন, ফিল্ডে খেলবেন মানুষের সাথে, তখন তো অনলাইন দিয়ে হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশনিং ক্যাম্পিং আমরা চিন্তা করেছি। এবার আমরা ঢাকায় কিছু কন্ডিশনিং ক্যাম্পিং করাবো, ইভেন ঢাকার বাইরে গিয়ে আমরা কয়েকদিন বলেছি একসাথে থাকি যেন খেলাধুলা করে। এবং প্রথমবারের মতো সিনিয়র টিমও কিন্তু কোয়ালিফাই করেছে। এই প্রথম আমরা ব্রিজ ফেডারেশন থেকে আরো গর্বিত যে 2টো টিম একসাথে যাচ্ছে। অভিনন্দন 2টো টিমকে। এই জন্য আমরা যেটা মনে করছি যে সরকার যদি এই জিনিসটা আমাদের সাথে একটু করে, ওরা যেটা বললো আমাদের কি দরকার, আমরা সরকারকে তাও এবার বলবো যে এখন আমাদের মাননীয় উপদেষ্টা সময় দিয়েছেন, এখন অনেকেই এই উপলক্ষে শুনতে চাচ্ছেন। এই জিনিসগুলো যদি আমাদের স্মুথ হয়, আমরা যেই বাজেট দিয়েছি যাওয়া আসা থাকা, ধরেন ওরা যাবে ডেনমার্কেরটা অন্য জায়গা, টাইম ডিফারেন্সটা অন্যরকম, ওখানে শীত গরমটা অন্যরকম। ওরা যদি ধরেন 3-4 দিন আগে যেতে পারে, যেটা এখন ফুটবল ক্রিকেটে সব হামেশাই হচ্ছে। ইভেন আপনি যখন প্র্যাকটিসের জন্য চলে যাচ্ছে দেশের বাইরে, আমরা অতটা বিলাসিতা নাই করি। ওরা যখন ধরেন 19 তারিখ থেকে খেলাটা শুরু হবে, আমরা যদি ওদেরকে 2-3 দিন আগে একটু যেতে পারি, মানে ওই ক্যাম্পিংগুলো খুব প্রয়োজন। আমরা এটা এখন সরকারকে ইনফ্যাক্ট বোঝাতে মনে হয় সক্ষম হয়েছে, দে আন্ডারস্টুড যে হ্যাঁ ঠিক আছে, এটা প্রয়োজন আছে। তো এই জিনিসটা যত আপনাদের একটা অনুষ্ঠান করছেন, এর মাধ্যমে মানুষকে জানাতে হবে যে আসলে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে পৌঁছতে চাচ্ছি, আমাদের লক্ষ্যটা কি। আমাদের লক্ষ্য কিন্তু ব্রিজ ফেডারেশন এবং ওদের প্লেয়ারদের নিয়ে সুস্পষ্ট, মানে আমাদের লক্ষ্য আছে যে আমরা এইভাবে যাব। মানে ওয়ার্ল্ড কাপে গেছি আমাদের একটা লক্ষ্য, এই যে আমি বললাম যে এশিয়ান গেমসের নেক্সট ডেফিনেটলি আমরা পদক পাওয়ার জন্য যা করা লাগবে আমরা সব কিছু করবো। কিন্তু এর জন্য আসলে একটা পৃষ্ঠপোষকতা, একটা মানে যদি সাপোর্ট যদি গভর্নমেন্ট থেকে না হয়,
আমাদের জন্য খুব, এই ছোট ফেডারেশনের জন্য খুবই দুঃখজনক। তবু আমরা প্রত্যাশা করি যে আপনারা নিজেদের জায়গা থেকে বেস্টটা দিবেন এবং বাংলাদেশের জন্য পদক জয় করে আনবেন। আমরা কোয়ালিফিকেশন রাউন্ডের কিছু ছবি দেখে আসব এই পর্যায়ে প্রিয় দর্শক, আমরা স্ক্রিনে দেখব এবং দেখতে দেখতে আসলে ছবির গল্পগুলোও শুনতে চাই। দুবাইতে অনুষ্ঠিত সেই কোয়ালিফিকেশন রাউন্ডের ছবিগুলি এখানে আমরা অনেককে দেখতে পাচ্ছি, আমাদের বাংলাদেশের ব্রিজ চ্যাম্পিয়ন যারা তাদেরকেও দেখতে পাচ্ছি, আপনাকেও দেখতে পাচ্ছি। একটু শুনি আসলে এখানে ছবিগুলোর পেছনের গল্পগুলি। ধন্যবাদ। যখন টুর্নামেন্ট চলে, টুর্নামেন্ট চলাকালীন সময়ে টুর্নামেন্টটা তো আসলে ব্রিজ তো একটা সোশ্যাল গেম অ্যাজ ওয়েল। তো আমাদের প্রত্যেকটা দেশের ব্রিজ প্লেয়ারদের সাথে দীর্ঘদিন ধরে যেহেতু আমাদের একটাই ন্যাশনাল টিম পার্টিসিপেট করছে, এভরিবডি নাওয়াডেজ নোজ আস। তারপরে এই টুর্নামেন্টটাতে আমাদের পার্টনারশিপগুলো, ধরেন আমি আর আমার পার্টনার র্যাঙ্কিং 1 নম্বর ছিলাম, আমরা পেয়ার্সেও চ্যাম্পিয়ন হয়েছি। তো অন্যান্য টিমের প্লেয়াররা যখন এসে আমাদের বাই নেমে খোঁজে হু ইজ আসিফুর রহমান, দ্যাট গিভস ইউ লট অফ প্লেজার। এবং আসিফুর রহমান অফ বাংলাদেশ, তো আপনার দেশের নামটাও যখন মানুষের মাথায় থাকে তখন আপনি আসলে আপনার ভালো লাগবে। তো এই ভালো লাগাগুলো আমাদের থাকে। আর আমাদের টিমের মধ্যে একটা ভালো বন্ডিং আছে, দীর্ঘদিন ধরে আমরা একসাথে থাকি, একই হলে থাকছি। আমাদের যে টিমের আসলে একজনই সিনিয়র প্লেয়ার, উনি হচ্ছে সাজিদ ইস্পাহানি সাহেব, তো উনিও আমাদের সাথে সময় দিচ্ছে। আমরা একটা খুব চমৎকার অ্যাম্বিয়েন্সের মধ্যে ছিলাম, আমাদের সিনিয়র টিমও চমৎকার অ্যাম্বিয়েন্সের মধ্যে ছিলাম। প্রতিদিন সন্ধ্যার পরে আমরা রিল্যাক্স করতাম, আমরা ব্রিজ নিয়ে পড়ে থাকি। আমি আর আমার পার্টনার ধরেন রুমে থাকতাম, প্রত্যেকটা টিমে খেলার আগে ওদের কি ফরম্যাট, যেহেতু আমরা এবার আমাদের ব্রিজ ফেডারেশনে থ্যাংক ইউ যে আমরা যেখানে যেই ভেন্যুতে খেলা হয়েছে সেই হোটেলে আমরা থাকতে পারছি। তো যখন খেলা হইতো, ধরেন আজকে ইন্ডিয়ার সাথে খেললাম, এরপরে পাকিস্তানের সাথে খেলা, তো পাকিস্তান টিম কি স্ট্র্যাটেজিতে খেলে, তার এগেনস্টে আমরা কি স্ট্র্যাটেজিতে খেলবো, সেটা আমরা রুমে গিয়ে স্টাডি করতে পারছি, বিকজ আমরা একই হোটেলে ছিলাম। তো এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট, খুব ক্রুশিয়াল। ধরেন এই ধরনের মাইন্ড স্পোর্টসে ইফ ইউ ডো নট হ্যাভ দ্য পিস অফ মাইন্ড ইউ ক্যানট প্লে ওয়েল, সম্ভব না, যে কোনো খেলার ক্ষেত্রেই সত্য। তো আমরা এইবার আসলে চমৎকার অ্যাম্বিয়েন্সে ছিলাম, মানে ভালো আয়োজন ছিল, ব্রিজ ফেডারেশন খুব যথেষ্ট হেল্প করেছে। কিন্তু এটা তো আসলে মূল টুর্নামেন্ট না, মূল টুর্নামেন্ট হচ্ছে ওয়ার্ল্ড কাপ। তো ওয়ার্ল্ড কাপে আমরা কার সাথে খেলবো? ওয়ার্ল্ড কাপে আমরা খেলবো সম্ভবত ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ অ্যাটলিস্ট 18 বেস্ট টিম থাকবে যারা প্রফেশনাল, একদম। আর 6টা টিম থাকবে, তার মধ্যে 3-4টা টিমও প্রফেশনাল, আমরা সহ 2-3টা টিম নট প্রফেশনাল। তো এদের সাথে কম্পিট করে আমাদের ভালো করা আসলে সম্ভব, কিন্তু ইম্পসিবল না। মানে ইম্পসিবল না, কিন্তু সম্ভব। আমাদের এই জন্য যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে। সব প্রিপারেশনের পরিবেশ আমাদের আছে কিনা, একটা হচ্ছে আমরা চাকরি করি, ধরেন আমি যেখানে চাকরি করি ইস্পাহানি অথবা কৃষি ব্যাংকের, আসলে এখন আমাদের এই সাকসেসের পরে ইস্পাহানির কথা আলাদা, এরা তো আসলে খেলাধুলাকে ওন করে। তো যথেষ্ট আমাদের খেলাধুলার জন্য আমাদের কোম্পানি আমাদের যথেষ্ট হেল্প করে। কি করতে হবে? আপনি প্রস্তুতির কথা বলছিলেন, আসলে এই খেলার জন্য কি রকম প্রস্তুতি দরকার হয়? প্রস্তুতি বলতে আমরা ধরেন এই বললাম মডার্ন ব্রিজ কিভাবে আগাচ্ছে, অন্য টিম কিভাবে খেলছে, তাদের স্ট্র্যাটেজি কি, সেই স্ট্র্যাটেজির এগেনস্টে আমাদের কি স্ট্র্যাটেজি হবে, এগুলো অনেক কিছু অ্যানালাইসিসের ব্যাপার আছে। তার জন্য সব টিমে দেখবেন একটা কোচ আছে, ম্যানেজার আছে, অ্যানালিস্ট আছে। তো ওরা মানে দে অলরেডি নো যে বাংলাদেশ কোয়ালিফাই করছে, বাংলাদেশ থেকে রাজীব খেলবে, রাজীবের পার্টনার সোহাগ, ওরা কিভাবে খেলে, ওদের কি সিস্টেম কি, এর এগেনস্টে আমরা কি খেলবো, সবাই অলরেডি জানে। এবং আপনি দেখবেন যখন খেলা হয়, ধরেন আমেরিকার সাথে বাংলাদেশের খেলা, দেখবেন আমেরিকা এত বড় একটা চোথা নিয়ে আসে, ওইটার মধ্যে লেখা আছে যে আমি বা আমার পার্টনার কিভাবে খেলি, আমাদের ভালো দিক কি, আমাদের খারাপ দিক কি, দুর্বলতা, সো মেনি অ্যানালাইসিস। তো এইটা তো আসলে আমাদের এখন ওই প্রফেশনাল লেভেলে আমরা পৌঁছতে পারি নাই। তো আমরা আস্তে আস্তে নিজেরাই চেষ্টা করছি, ব্রিজ ফেডারেশনে এগিয়ে আসতে হবে। এর জন্য আসলে আমাদের যে ফান্ড দরকার ব্রিজ ফেডারেশনে, সেই ফান্ড তো আসলে নেই। ধরেন আমরা যে ডেনমার্ক যাব, তপু ভাই বলতেছিলেন ডেনমার্ক যে কমপ্লিটলি ডিফারেন্ট টাইম জোন। তো আমরা এখন কথা বলতেছি, ওরা হয়তো ঘুমাচ্ছে। তো এই টাইম জোন যে অ্যাডাপ্ট করবো, আমাকে তো 2-3 দিন সময় দিতে হবে। আমার কালকে খেলা, আজকে গিয়ে তো আমি আসলে টেবিলে ঘুমাবো, এরকম সিচুয়েশন যাতে তৈরি না হয়। তো ওয়ার্ল্ড কাপের ব্যাপারে আমাদের সিরিয়াস থাকতে হবে, কারণ আমরা যখন 2013-তে শুরু করি, তখন আমরা এই জোনাল টুর্নামেন্টগুলোতে আমরা আসলে মানসিকভাবে দুর্বল থাকতাম। আমাদের মাইন্ডসেট ছিল যে ওরা বোধহয় আমার চেয়ে ভালো খেলে, কিন্তু এখন আমাদের এগেইনস্টে যখন এরা খেলে, এরা মানসিকভাবে দুর্বল থাকে। ওয়ার্ল্ড কাপে আমাদের একই ধরনের ঘটনা ঘটে। এটাই তো একটা অনেক বড় সাকসেসের ব্যাপার। আমরা একটু আবারও নাইমুল হাসান আপনার কাছে যাচ্ছি, এই যে খেলাটি বাংলাদেশ থেকে একটি ফেডারেশন এবং একটা ভালো টিম খেলে যাচ্ছে, সিনিয়র টিম আছেন, এবং
একটা সাফল্যের ধারাবাহিকতাও আমরা দেখছি এখানে। তো সেই জায়গাটাই আসলে আপনার কাছে জানতে চাইবো, বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম আছে তাদের এই খেলাটার প্রতি আগ্রহী হওয়ার ব্যাপারটিও থেকে যায়। কেন আসলে এই খেলাটি খেলা প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রয়োজন হচ্ছে ওকে দেখছেন, আমাকে দেখছেন, ওরা যেটা বলছি আমরা, যে আমরা যারা ব্রিজ খেলি আমরা মোটামুটি সমাজে করে খেয়ে যেতে পারি। ওরা ভালো চাকরি করছে, আমি একটা ব্যবসা করছি। মূল ব্যাপারটা হচ্ছে ব্রিজ আপনাকে কি দিচ্ছে। আপনি যখন একটা ব্রিজ খেলা শিখছেন, আপনি দেখছেন যে আপনাকে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, আপনাকে কি কি প্রবলেমগুলো আছে কিভাবে সলভ করতে হয়। মানে আপনার লিডারশিপের জন্য যেই যেই কোয়ালিটি লাগে, ব্রিজ ইজ গিভিং ইউ দ্যাট। আপনাকে একদম পুরোপুরি ব্রিজ দিচ্ছে। আমি বলি আমার জীবনের উৎকর্ষতার 95% ব্রিজ। ও মাই গড। এবং এবং ওরাও স্বীকার করবে, মানে স্বীকার না করার কোনো সুযোগ নেই। তরুণ প্রজন্মের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, যে আমরা একটা স্পোর্টসে আছি, আমরা কম্পিটিটিভ ফিল্ডে আছি, ওখানে একজনের সাথে আরেকজন কিভাবে ভালো করা যায়। আমাদের ব্রিজটা হচ্ছে ডুপ্লিকেট ব্রিজ, একই কার্ড দিয়ে আমরা সবাই খেলি, এখানে কোনো লাক ফ্যাক্টর বলে জিরো। তো সো আমরা একই জিনিস নিয়ে কিভাবে আরেকজনকে মোকাবেলা করে আমি তার থেকে বেটার পারফর্ম করব, এই জিনিসটা যখন আমরা তরুণ প্রজন্মকে বোঝাতে পারবো যে তোমরা আসো খেলাটা দেখো, আসলে খেলাটা কি। যখন একটা স্পোর্টসে আপনি ঢুকে যাবেন তখন আপনার মন মানসিকতা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আমরা যেটা বলি, একটা দেশকে যদি খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনে আমরা প্রবেশ করাতে পারি, ছেলে মেয়ে সবাইকেই, তখন তার মন মানসিকতা যেই লেভেলে যাবে, সমাজ অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। কারণ কেউ তো কারোর জন্য খারাপ চিন্তা করার সুযোগই থাকবে না। এবং এখানে আসলে সিদ্ধান্ত গ্রহণ, ধৈর্য, এই ব্যাপারগুলো চলে আসে। এবং ব্রিজ মানে আমরা বলি একটা বুদ্ধিদীপ্ত খেলা। আসলে আমি আমাদের খেলোয়াড়ের কাছেই জানতে চাইবো যে আসলে কতটা বুদ্ধিদীপ্ত খেলা এই খেলাটি। ধরেন আমি খেলাধুলার সাথে ছোটকাল থেকেই জড়িত। আপনারা জানেন আমি হকি টিমেও, ন্যাশনাল হকি টিমেও ছিলাম। সো ব্রিজ যেহেতু মাইন্ড স্পোর্টস, সবচেয়ে মানে যে কোনো খেলা আসলে বুদ্ধিরই খেলা। অ্যান্ড আপনার ফিজিক্যালিটি কিছু লাগে, ব্রিজে বুদ্ধিদীপ্ততার সহিত আপনার আরও কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা আপনার ব্যক্তিগত জীবনেও কাজে লাগবে। একটা হচ্ছে ধৈর্য, ইউ মাস্ট হ্যাভ পেশেন্স। আপনাকে সিস্টেম মেনে চলতে হবে। আপনি যেভাবে খেলবেন বলে ঠিক করে এসেছেন, যে স্ট্র্যাটেজিতে খেলবেন, সেটাকে আপনাকে ফলো করতে হবে। আপনাকে আপনার পার্টনারকে বিশ্বাস করতে হবে, যেটা ব্রিজ পার্টনারশিপ গেমে ধরেন আমি আমার পার্টনারকে যদি বিশ্বাস করতে পারি, তাহলে জিনিসটা আমাদের জন্য সহজ হয়। এই যে মাইন্ডসেটগুলো, তারপরে আপনি একটা কোয়ালিটি টাইম পাস করছেন। ধরেন আমরা নর্মালি কি করতাম, আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, আমাদের সময় তো আসলে সোশ্যাল মিডিয়া ছিল না। তো আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া যখন আসলো, মানুষ বেশিরভাগ সময় কাটায় সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আমরা বেশিরভাগ সময় পাস করি ব্রিজ খেলে। ধরেন সন্ধ্যার পরে আমরা বাসায় গিয়ে উই প্লে ব্রিজ, এবং ব্রিজ খেলে যেটা হয়, উই ডোন্ট ফিল এক্সজস্টেড, আমাদের পিস অফ মাইন্ড থাকে, আমরা একটা কোয়ালিটি টাইম পাস করছি মনে করে। ভেরি গুড সোর্স অফ রিক্রিয়েশন, ভেরি গুড। তো আপনার সোসাইটি গঠন করতে হলে স্পোর্টস এবং সংস্কৃতির তো কোনো বিকল্প নাই। আপনি যত বেশি মানুষকে কোয়ালিটি, এই ব্রিজের মতো কোয়ালিটি খেলাগুলোতে ঢুকাতে পারবেন, সোসাইটির তত বেশি ইমপ্রুভমেন্ট হবে, মানুষ তত বেশি, এই যে আমরা যেমন চ্যালেঞ্জ মোকাবেলা করা, এই জিনিসটা অ্যাট দি টেবিলে অপোনেন্ট কীভাবে চিন্তা করে, এবং আমরা যাদের এগেনস্টে খেলি ওয়ার্ল্ড লেভেলে, তারা তো আসলে মানে ওই দেশের চ্যাম্পিয়ন এবং বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন, তো ওদের কোয়ালিটি অনেক হাই। তো এদের সাথে খেলে খেলে আমাদের একটা মানসিক শক্তি তৈরি হয়েছে। এদের সাথে আমরা একসময় বাজেভাবে হাঁটতাম, একসময় আমরা ভয় পেতাম, সেখান থেকে আস্তে আস্তে তুলে এসেছি। এখন আমরা আসলে আর ভয়টা নাই। ওনারা হয়তো আমাদের চেয়ে ভালো খেলেন, কিন্তু আমরা টেবিলে বসার আগে হেরে যাই না। এই যে জিনিসগুলো আমরা অ্যাচিভ করছি, এগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনেও কাজে লাগে। একদম। এবং আমি আপনাদের বলি, ধরেন আমাদের টিমটা যেহেতু শহীদুল্লাহ হলের টিম, আমাদের চেয়ে বেটার টিম আমাদের জুনিয়ররা আছে, 2টা বুয়েটের টিম আছে। ধরেন বুয়েটে আমি চান্স পাই না, কিন্তু ওরা পাইছে, দে আর বেটার দ্যান আস অলরেডি। সো ওনাদের যদি পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, ওনারা বাংলাদেশের জন্য ধরেন অবশ্যই গৌরব বয়ে নিয়ে আসবে। গৌরবটা ধরেন একটা এশিয়ান গেমসে আপনি ফুটবলেই মেডেল পান, বা হকিতেই পান, বা ক্রিকেটেই পান, অথবা ব্রিজে পান, এটা তো কোনো ম্যাটার করে না। আপনি টেবিল চার্ট দেখবেন বাংলাদেশ একটা মেডেল পেয়েছে, রাইট, অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তো আমি মনে করি কিছু কিছু খেলা যেগুলো হচ্ছে আপনার জনপ্রিয় খেলা, সেগুলো পৃষ্ঠপোষকতার দরকার আছে। কিছু কিছু খেলা যেগুলো সম্ভাবনাময় খেলা, সেগুলোরও পৃষ্ঠপোষকতার দরকার আছে। বাংলাদেশের আমি যতটুকু দেখেছি, আমার এক্সপিরিয়েন্স বলে, ব্রিজ হচ্ছে সবচেয়ে সম্ভাবনাময় খেলাগুলোর মধ্যে একটা, যেটাকে যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে পৃষ্ঠপোষকতা করা হয়, সেটা শুধু সমাজ গঠনেই সাহায্য করবে না, দেশের জন্য অবশ্যই সুনাম বয়ে নিয়ে আসবে। একদমই তাই, এবং সেই সুনাম আপনারা বয়ে আনছেন, এই জন্য আমরা ভীষণ রকম গর্বিত। আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে চাই। এ পর্যায়ে লাল সবুজের পতাকা, আপনি
হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন সাফল্যের সাথে, অনুভূতিটা কেমন ছিল একটু ছোট্ট করে শুনতে চাই। এটার জন্য আসলে ব্রিজ খেলা, ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করতে পারার যে ব্রিজের মতো একটা খেলা, এটা আসলে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন বুঝতে পারবে না, কিন্তু যখন আপনি একটা ন্যাশনাল টিমের পতাকা আপনি নিজেও হাতে নিয়ে দাঁড়াতে পারেন, কিন্তু এই পতাকা উঁচু করে ধরার একটা কারণ আপনি হইতে পারছেন, এটার একটা আলাদা রকমের ফিলিংস আছে, সেটা আসলে না হওয়া পর্যন্ত মানুষ বুঝতে পারবে না। সত্যি তাই, এবং আমরা আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে। আশা করছি আবারও ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পতাকাটি বিজয় গৌরব বয়ে আনবে এবং বিজয়ের পরবর্তী সময়ে আমরা আবারও যেন এই সেটে বসে বিজয়ের গল্পটি শুনতে পারি। আপনাদের জন্য আবারও অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য। এবং প্রিয় দর্শক, আমরা সেই ব্রিজের টেবিলে যাতে করে বাংলাদেশের তারুণ্য যারা আছে, তারুণ্যের শক্তি যেন সেখানে জয়লাভ করে এবং বাংলাদেশের লাল সবুজের পতাকা যেন বিশ্বমঞ্চে আবার উত্থাপিত হয় বিজয়ের সঙ্গে, আমরা সকলেই তাদের জন্য শুভকামনা জানাই। আপনারাও তাদের জন্য ভালোবাসা জানাবেন, আপনারাও ব্রিজের সাথে একটি কানেকশন তৈরি করবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা, ভালোবাসা জানিয়ে আয়োজন থেকে বিদায় নিচ্ছি।